আসসালামু আলাইকুম। আমি শিয়ান ইসলাম। অবশেষে আজকে আমরা আবার চলে আসলাম আমাদের ১৯তম ক্লাস নিয়ে। এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে, যে ক্লাসটার মাধ্যমে আমাদের টার্গেট ২০টা ক্লাস ইতিমধ্যে শেষ হয়ে যাবে আশা করব। আজকের ক্লাস নিয়ে আমরা আগে কথা বলেছিলাম যে আজকে আমরা সম্ভাবনা অধ্যায় থেকে দুটো সৃজনশীল দেব, এবং আমরা বলেছিলাম যে সম্ভাবনা থেকে যে আমরা দুটো সৃজনশীল দেব, সেই দুটো সৃজনশীল তোমাদের প্রথমে টার্গেট নেওয়া উচিত যে তোমরা ত্রিকোণমিতি থেকে দুটো অ্যান্সার করবা। কেন অ্যান্সার করবা সেটা আগের ভিডিওতে অবশ্যই বলে দেওয়া আছে। তোমরা সম্ভাবনা থেকে, মানে তোমরা টার্গেট নেবে যে সম্ভাবনা থেকে যেন কোনো সৃজনশীল অ্যান্সার করতে না হয়। যদি অ্যান্সার করতে হয় তাহলে ইনশাল্লাহ দুটো থেকে একটা কমন পড়বে, আমি আশা করব। তো বেশি কথা না বলে আমরা শুরু করে দেবো এখন। দেখি আজকে প্রশ্নটা কি বলেছে। আশা করবো সব বোঝা যাবে, আশা করি সব বোঝা যাবে। একটি লোহার পাইপের ওজন, বিশ্বাস করেন না করেন ভাই, এবার 2025 সালের এসএসসি বোর্ডে লোহার পাইপের ওজনের অঙ্ক অনেক ইম্পর্টেন্ট, অনেক 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর বেশি কথা না বলি। একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস, একটা পাইপটা যদি আমরা ধরি, ভিতরে থাকে একটা, বাইরে থাকে একটা। ব্যাস কত বলছে একটা, প্রথমে মানে ভেতরেটা 14 আর বাইরেটা 16 সেন্টিমিটার। পাইপের উচ্চতা মানে লম্বা কতটুকু আছে, 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। পাইপের বাইরের আয়তন কত, দেখা যাক। আমাদেরকে বলছে লোহার পাইপের বাইরের আয়তন কত। তো আয়তন যদি বের করতে হয়, যেহেতু পাইপের বলছে, তার মানে এটা সূত্র হবে পাই আর স্কোয়ার এইচ। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রটির মাধ্যমে আমরা ক নাম্বারটা বের করতে পারবো আশা করি। এখন দেখি এখানে পায়ের মান তো আমরা জানি 3.1416। আর আরেকটা কথা কি, এই অধ্যায়ে কিন্তু সূত্র বেশি এবং ক্যালকুলেশন বেশি, তবে অবশ্যই ক্যালকুলেটর পাশে রাখতে হবে। আর এর আর দ্বারা বোঝানো হয় ব্যাস, ব্যাসার্ধ, মানে ব্যাসের অর্ধেক হলো ব্যাসার্ধ। আর এইচ মানে উচ্চতা। দেখা যাক কি কি দেওয়া আছে এখানে। এটা আমাদেরকে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে। আমাদের যা যা লাগবে ইনশাল্লাহ সেগুলো লেখার ট্রাই করব। আর এখানে বলছে পাইপের বাইরের আয়তন, বাইরে কি কি আছে, বাইরের ব্যাস আছে হলো 16 সেন্টিমিটার। 16 সেন্টিমিটার। তাহলে আমার দরকার হলো আর মানে কি ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে কি, তাহলে অর্ধেক। এটা যেহেতু আমরা বাইরেটা প্রথমে বের করতেছি, তার মানে এটা লিখতে পারে R1, যেহেতু দুইটা তার জন্য R1। 16 অর্ধেক কত, 8 সেন্টিমিটার। অনেকে 16কে 2 দ্বারা ভাগ করে 8 বের করে, তবে আমি মনে করি তোমার সহজে বুঝতে পারবে, কারণ 16 ভাগ 8 করলে, 16 ভাগ 2 করলে কত হয়, 8, মানে অর্ধেক। 16 অর্ধেক কত, 8। আর দেখা যায় কি আছে, উচ্চতা বলে দিচ্ছে পাইপের উচ্চতা 5 মিটার। পাইপের উচ্চতা 5 মিটার। মিটার যেহেতু এখানে সেন্টিমিটার আছে, তার মানে মিটারকে সেন্টিমিটারে আনা উচিত। 1 মিটার সমান 100 সেন্টিমিটার হলে 5 সেন্টিমিটারকে আমরা 100 দ্বারা গুণ দিতে পারি। 5 আর 100 গুণ করলে কত হয়, 500 সেন্টিমিটার। তাহলে আমরা আমাদের যা প্রয়োজন ছিল, পাই আর স্কোয়ার এইচ, আমরা সবগুলো বের করতে পারছি আশা করি। এখন তাহলে আমরা লিখতে পারি সরাসরি, প্রশ্নে যা বলেছে পাইপের বাইরের আয়তন। পাইপের বাইরের আয়তনের সূত্রটা আমরা লিখতে পারি পাই R1 স্কোয়ার এইচ। পায়ের মান কত, 3.1416। R1 এর মান কত, 8। R1 এর উপর স্কোয়ার, তার মানে 8 এর উপর স্কোয়ার হবে। আর এইচ এর মান কত, 500। তুমি যদি তোমার ক্যালকুলেটরে সরাসরি এটা বসাও যে 3.1416 গুণন 8 স্কোয়ার গুণ 500, এটা আমরা সবসময় ক্যালকুলেটর করার ট্রাই করবো। তুমি হয়তো পারতে পারো, তবে সেদিকে সময় নষ্ট করা উচিত হবে না, কারণ একটা সৃজনশীলের সময় তোমার সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট।
আমরা যদি সরাসরি দেখি তাহলে 131 দশমিক 2 আয়তন বললে ঘন হয়, ঘন মানে কি কিউব। অ্যান্সার অনেক সহজ ছিল ক নাম্বারটা, তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছো। আমরা চলে আসলাম খ নাম্বারে, দেখা যাক খ নাম্বারটা কি বলছে, আমরা সবাই বোঝার ট্রাই করি। পাইপের লোহার ওজন কত? আমরা ভিতরের বাইরের ব্যাস দেখতে পেয়েছিলাম, উচ্চতা দেখতে পেয়েছিলাম, কিন্তু লোহার ওজনটা কত সেটা আমরা দেখতে পেয়েছিলাম না। তো লোহার ওজনটা কেমনে বের করা যায়? এখানে দেখো আমরা বাইরের একটা আয়তন বের করেছি, এখন যদি একটা ভেতরের আয়তন বের করে ফেলি, ভেতরের আয়তন যদি বের করে ফেলি তাহলে দুটা থেকে যদি আমরা বিয়োগ করে ফেলি, বিয়োগ করলে আমাদের মানে পাইপের আয়তনটা কিন্তু বের হয়ে যাবে, আর এখানে পাইপের আয়তনটা বের হয়ে যাবে। ঠিক আছে, যদি পাইপের বাইরের ভিতরে থেকে আমরা যদি পাইপের আয়তনটা বের করতে পারি, এখানে বোঝা দিচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এত গ্রাম, তো সেখান থেকে আমরা অবশ্যই লোহার ওজনটা বের করতে পারবো আশা করি। দেখা যাক কতদূর কি করা যায়। এখানে একটু যেহেতু আমাদের সময় শর্ট থাকে সেহেতু আমরা একটু, তোমরা যদি ভালোভাবে বুঝবে ইনশাল্লাহ আমি আশা করি। নাম্বার খ, তোমরা লিখে নেবে যে ক হতে পাই পাইপের বাইরের আয়তন 531.2। এটা আমি এক সাইডে লেখা রাখার চেষ্টা করি, কারণ লাগবে আমাদের বাইরে। তোমরা কিন্তু অবশ্যই লেখা রাখার ট্রাই করবো না। দুই, তো এখন আমরা লিখতে পারি, আবার ওইটুকু লিখবা যে প্রথমে তোমরা লেখা ট্রাই করবা কি দেওয়া আছে পাইপের ভেতরের আয়তন, সরি বাইরের আয়তন এত। এখন আমরা ভেতরটা বের করার ট্রাই করি। এখানে বাইরের ব্যাস যদি হয় 16, তাহলে ভেতরের ব্যাস হয় 14। ভেতরটা কত? 14। ভিতর ভেতর এগুলো সমস্যা না, 14। তাহলে ব্যাসার্ধ 14 অর্ধেক কত হয়? অবশ্যই 7। আর পাইপের উচ্চতাটা অবশ্যই আগেরটা দেওয়া আছে, এখানে কোনো সমস্যা নাই। আর পাইপের বাইরের আয়তন এখানে আমরা কিছু করতে পারি, আমরা তো পাইপের বাইরেটাকে বের করেছিলাম, এখন আমরা ভেতরটা করব। একদমই একই নিয়ম কিন্তু, এই জন্য আমি আর করলাম না। তোরের আয়তন সূত্র কিন্তু একই, পাই আর স্কোয়ার। আমরা যদি আগে এটা 1 দিই তাহলে এটা কি ধরতে পারি? 2 এইচ। পায়ের মান কত? 3.1416 গুণন আর টুর মান কত? 7, কি হবে? হোল স্কোয়ার গুণন এইচ এর মান কত? 500। 3.1416 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 500, এটা যদি আমরা গুণ করি এখানে পাই কত? 769 2 ঘন সেন্টিমিটার। তো পাইপের আমরা কিন্তু পাইপের বাইরের এবং ভেতরের দুইটা আয়তনই বের করে ফেলেছি ইতিমধ্যে। তো আমরা সেটা বলেছিলাম যে দুটো আমরা এখন বিয়োগ করব। দেখা যাক, একটু এখানে মোছার ট্রাই করি, যদি ক্ষণবার চলছে সূত্র আর দরকার নেই। এখন লোহার আয়তন, লোহার আয়তন আমরা দেখি বড় কোনটা আছে, এখানে আসছিল 10,000, সরি 10,531, আর এখানে আছে 7,000, তার মানে ওইটা বড় ছিল আগেরটা। তাহলে আমরা আগেরটা থেকে এটা বিয়োগ করি, 100 500.2 বিয়োগ 106969.2 সেন্টিমিটার কিউব। এগুলো যদি আমরা বিয়োগ করি, এখান থেকে বিয়োগ ফল হয় কত? এগুলো সব কিছু তোমরা ক্যালকুলেটর করার ট্রাই করবা। 30 56 এটা বের করলাম আমরা লোহার আয়তন। তো আমাদের বলেছিল লোহার ওজন বের করতে, আমাদের আয়তন কিন্তু বের করতে বলে নাই। তার মানে আমরা এটুকু এখন মুছে দিতে পারি, আমাদের অঙ্ক শেষ। আরেকটু আছে, একটু কষ্ট করে বোঝার ট্রাই করো, বেশি সময় লাগবে না আশা করি। এখানে বলে দিচ্ছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন।
7.2 গ্রাম। আর এখানে কত ঘন সেন্টিমিটার পাইছে? 23,562 ঘন সেন্টিমিটার লোহার ওজন। এটা যদি আমরা গুণ করি, গুণ করলে পাই কত? 96, গ্রাম। এটাই হলো আমাদের পাইপের লোহার ওজন। দেখতে পারছো কতটা সহজ? ভেতরেরটা, সরি বাইরেটা আমরা ক নাম্বার বের করেছিলাম, খ নাম্বার বের করলাম, ভেতরেরটা দুইটা বিয়োগ করে পেলাম কত? 23,562। আর 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন এখানে বলে দিয়েছিল, দুইটা গুণ করে পেয়ে গেলাম। এটা একদম ইজি। কিন্তু আমার কথা হচ্ছে ভাই, যে তুমি একটু কষ্ট করে, যদি তুমি অঙ্কটা নাও বুঝো, অন্তত তুমি আমার অঙ্কটা বোঝার ট্রাই করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এখন আমরা আসি ছোট নাম্বারে। ছোট নাম্বার প্রশ্নটা কি বলছে? এটা আরো যদিও সহজ, কিন্তু একটু মাথা কাটাতে হবে। আমি একটু একটা কাজ করে নিই। ছোট নাম্বার শেষ হলেই ইনশাল্লাহ আমাদের আজকে 37 নম্বর সৃজনশীলটা শেষ হয়ে যাবে। দেখতে দেখতে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে এসেছি। সকলে হয়তো অনেকটা ক্লাস করে নাই। যারা ক্লাস করে নাই, আমি আশা করবো তোমরা বাকি 18টা ক্লাস করে ফেলবে। পাইপকে গলিয়ে, মানে যে পাইপটা আমরা বের করলাম লোহার ওজন, সেটাকে আবার গলাইতে বলতেছে। তো পাইপকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে পাইপকে গলিয়ে পাইপের ওজনটা আমরা খ নম্বরে পেয়েছি। আবার বলছে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ড, মানে একটা নিরেট দণ্ড তৈরি করা হলো। এখান থেকে দেখি কি বের করা যায়। আমরা আগে লিখে নেই যে লোহার আয়তন আমরা খ নম্বর বের করেছিলাম, ওটা আমাদের লাগবে, কারণ পাইপকে বলেছে এখানে এটার দরকার নাই, মুছে দিতে পারি। তো 23,562 সেন্টিমিটার কিউব। তো এখানে পেলাম আমরা লোহার আয়তন। এখন আমাদের বলছেন নিরেট, এখান থেকে আমরা দেখি কিছু বের করতে পারি কিনা। এখানে লোহার আয়তন আমরা বের করছি, এখন এখান থেকে যদি আমরা নিরেটের আয়তনটা বের করতে পারি, তাহলে মনে হয় অনেক সহজ হয়ে যাবে। দেখা যাক কি হয়। দেখি আপাতত কি দেওয়া আছে, নিরেট দণ্ডের ব্যাসার্ধ। তাহলে সূত্রটা কিন্তু আমাদের ঠিক আগের টাইপ পড়বে। এখনো আমাদের আগের সূত্রটা যদি আমরা এখানে লিখে রাখি, পাই আর স্কোয়ার এইচ। তো ব্যাসার্ধ আমরা দেখলাম, পায়ের মান তো আমরা জানি, আর এর মান ব্যাসার্ধ যেহেতু এখানে 7 বের করে দিছে, আগে তো ব্যাস থেকে আমরা ব্যাসার্ধ বের করতাম, তার মানে এখানে দরকার নেই। আর এইচ এর মানটা 5 মিটার তো আমাদের আগে দেওয়া। সরি, আমাদের কিন্তু ভাই দৈর্ঘ্য বের করতে বলছে। দৈর্ঘ্য মানে লম্বা, লম্বা মানে উচ্চতা, সেটার মধ্যে বের করতে হবে। তাহলে আমরা বসাইতে পারি নিরেট দণ্ডের আয়তন পাই আর স্কোয়ার এইচ। যেহেতু এইচ মানটা বের করতে হবে আমরা এইচ ডট, কারণ এখানে এইচ কিন্তু আমরা একটা পেয়েছিলাম 5 মিটার। ঠিক আছে, পায়ের মান কত? 3.1416 গুণন আর এর মান 7 হোল স্কোয়ার গুণন এইচ ডট। এটা গুণ করলে কত হয়? 153.0
9384 গুণন এইচ ডট। তাহলে নীলের দটের আয়তন আমরা একটা পেয়েছিলাম লোহার আয়তন, দুটো আয়তন কিন্তু সমান হতে হবে, ঠিক আছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে এই লাইনটা দরকার নাই, কিন্তু আপাতত মানে এই লাইনটা আপাতত দরকার নেই, কিন্তু আমাদের বোঝার জন্য এই লাইনটা প্রয়োজন। সেজন্য আমরা লিখলাম প্রশ্ন মতে দুইটা আয়তন যেহেতু সমান, এখানে একটা আয়তন পাইছি কত 153.93 গুণন এইচ ডট, আর লোহার আয়তন কত 23,562। এখন আমরা সব কিছু বুঝতে পারি, এখান থেকে এইচ এর মান বের করতে পারলেই আমাদের দণ্ডটির দৈর্ঘ্য বের হয়ে যাবে, একদম ইজি। কিন্তু দেখতে পাচ্ছ এখানে এইচ ডট যেহেতু আমরা বের করবো, এইচ ডট আমরা এক পাশে আনার ট্রাই করি, আর 23,562 এক পাশে আছে, সেটা চলে গেল উপরে 153.9384 ডট। এটা যদি আমরা ভাগ করি পাই কত 153.06। সরি ঘন। এগুলা মানে মূলত ক্যালকুলেটর ছাড়া এগুলো অঙ্ক করা খুবই কঠিন, আর তুমি নিজে মানে ট্রাই করার চেয়ে ক্যালকুলেটর দিয়ে করার ট্রাই করবা, ঠিক আছে। তো দেখতে পারছো, তাহলে আমাদের উত্তরটা কত হলো, পাইপকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ড তৈরি করা হলো। দণ্ডটির দৈর্ঘ্য 153.0612 ঘন সেন্টিমিটার। একদম সহজ না অঙ্কটা? সবাই অবশ্যই অঙ্কটা ভালোভাবে বুঝছো আশা করি। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার নাম্বার তো দেওয়া আছে, তোমরা সবাই আমাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আমাকে মেসেজ দিতে পারো। পরিমিতির দ্বিতীয় সৃজনশীল, আজকে যদি আমরা এই সৃজনশীলটা শেষ করতে পারি তাহলে আমাদের দেখতে দেখতে কিন্তু 19টা ক্লাস শেষ হয়ে যাবে ইতিমধ্যে। এরপরে থাকবে একটা পরিসংখ্যান, যেটার 3টা ক্লাস আমরা যদি আগে দিয়েছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে পরিসংখ্যানে একটা ম্যাজিক থাকবে, মানে সরাসরি কমন পড়ার সুযোগ, একদম হুবহু কমন পড়ার সুযোগ। যারা পরিসংখ্যান পারে না ঠিক মতো তাদের জন্য ওটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তো আমরা বেশি কথা না বলে দেখে এই পরিসীমাটার কি অবস্থা দেখে আগে কি বলছে। যদিও আমাদের উদ্দীপকের সাথে একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটি ব্যাসার্ধ কত, এই উদ্দীপকের সাথে কোন নম্বরের কোনো কানেকশন নাই। এটা তোমাকে বুঝতে হবে। কেন, কিভাবে তুমি বুঝতে পারো? এখানে একটি চাকা আছে কোন নম্বরে, এখানে তুমি আর কোনো জায়গায় খুঁজে এই চাকা ছাড়া আর কোনো চাকা বের করতে পারবে না, মানে যেখানে আছে সেটা কোন নম্বরে আছে। তো আমরা দেখি শুধুমাত্র ক নাম্বারটা আগে বুঝি, এই ক নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। একটি চাকা 200 পাই সেন্টিমিটার পথ যেতে 10 বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত। তাহলে আগে আমরা লিখি ব্যাসার্ধ বের করতে বলছে। তো বৃত্তের ব্যাসার্ধের সূত্র আবার সরি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি 2 পাই আর। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর। এই সূত্র দ্বারা কাজ হবে ইনশাল্লাহ। কিন্তু আগে আমরা দেখি ছোট করে, মানে বড় থেকে ছোট করার ট্রাই করি। 10 বার ঘুরলে অতিক্রম করে 10 বার ঘুরলে অতিক্রম করে 200 পাই বর্গ সেন্টিমিটার। চাকাটা মানে গোল, কিন্তু ওটা বৃত্তের মধ্যেই পড়বে। তাহলে একবার দেখি কত হয়। একবার ঘুরলে 200 পাই ভাগ হলো 10। তো 200-কে যদি আমরা 10 দ্বারা ভাগ দেই পাই কত 20, আর পাই তো পাই। এটা বের করলাম আমরা। একবার ঘুরলে তারা কত হয় 20 পাই। এটাও মানে একবার যে ঘুরলো এটা কিন্তু ক্ষেত্রফল বের হইলো। আর আমরা যে সূত্রটা জানি 2 পাই আর, তাহলে দুটো মিলে আমরা
এই বসে লিখতে পারি যে প্রশ্ন মতে একটা ক্ষেত্রফল কি 2πr আর একটা ক্ষেত্রফল কি 20π। তো আমরা যদি লক্ষ্য করি এখানে পাই আছে এখানে পাই আছে, তার মানে পাই বাদ, এখানে 2 আছে এখানে 20 আছে, তাহলে 2 কে যদি আমরা 20 দ্বারা ভাগ দিই থাকে কত, এখানে শুধুমাত্র রইল কত আর। আর কে 20 কে 2 দ্বারা ভাগ করলে থাকে কত, মানে সংখ্যাগুলোই রাখি আমাদের বুঝতে অসুবিধা হবে মনে হচ্ছে, পাই পাই বাদ, আর 20 ভাগ হলো 2, 10 সেন্টিমিটার। আর দেখি বুঝি আমরা কিন্তু এতক্ষণ শিখতে পারছি অন্তত যে ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ব্যাস হলো 2r মানে ডাবল। তাহলে এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ 10 সেন্টিমিটার বের হয়ে গেছে, একদম সহজ কিন্তু। এখন আসি আমরা খ নাম্বারে। তবে দুইটা সৃজনশীল যদি আমরা কম্পেয়ার করি, আগের সৃজনশীলটা কিন্তু বেশি কমন, এটা ক নাম্বারটা কমন আছে, খ নাম্বারগুলো শিখে রাখা ভালো। লোহার পাইপের ওজনের একটা কতটা যে ভাই কমন, এটা পরীক্ষার হল থেকে বের হলে বুঝতে পারবো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত? তো আমাদেরকে আগে এটুকু জানা উচিত, আমরা যেমন এক্স আর ওয়াই যদি ধরি, এক্স আর ওয়াই, তাহলে দৈর্ঘ্যটা হবে হলো এক্স আর প্রস্থ হলো ওয়াই, এটা আমাদের শিখে রাখা উচিত আগেই। দৈর্ঘ্য তাহলে কি এক্স আর প্রস্থ হলো ওয়াই। তো দৈর্ঘ্য যদি এক্স হয় আর প্রস্থ যদি ওয়াই হয়, তাহলে কিভাবে আমরা লিখতে পারি, সরাসরি প্রশ্ন মতে। প্রশ্ন অনুযায়ী দেখি কি পাই। দাগ দেই মাঝখানে, মাঝখানে দাগ দেওয়ার কারণটা হচ্ছে এইটুকু বেশি আর বাকিটুকু এইটুকু। প্রথম থেকে আসি আমরা, একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র জানি কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হলো ওয়াই, সমান কত বলছে 540। 1 নম্বর সমীকরণ। এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার কম হলে, দৈর্ঘ্য 7 সেন্টিমিটার মানে দৈর্ঘ্যটা কত আছে এক্স, 7 সেন্টিমিটার কম মানে 7 থেকে বিয়োগ হবে, কম হলে এটি বর্গ হয়। বর্গ হয় মানে কত, দৈর্ঘ্য আছে কত, সরি বর্গ হয়, বর্গ দিয়ে এখানে প্রস্থ বোঝানো হয়েছে, তাহলে এটা বললাম হলো 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা দুইটা সমীকরণ পাইলাম। আমাদের বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্যটা কি, আমরা বলছিলাম দৈর্ঘ্য হলো এক্স আর প্রস্থ হলো ওয়াই, তার মানে এখান থেকে তোমাকে এক্স এর মানটা বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এক্স এখানে কিন্তু ওয়াই এর মানটা বের করা আছে সমীকরণের মাধ্যমে, তো আমরা ওয়াই এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। ওয়াই এর মান 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণটা কি আছে, এক্স ওয়াই সমান 540। এক্স এর মান কত, এক্স এর মানটা তো আমরা বের করব, এক্স আর ওয়াই কিন্তু আসলে গুণাগারে, এক্স আর ওয়াই যদি গুণাগারে থাকে তাহলে ওয়াই এর মানটা কত আছে, এক্স মাইনাস 7। এখন আসি আমরা এই পাশে, এক্স আর এক্স এ গুণ করলে কত হয়, এক্স স্কোয়ার মাইনাস 7 আর এক্স গুণ করলে কত হয় 7x, সমানের ওই পাশে আছে প্লাস 540, এই পাশে আসলে হবে মাইনাস 540 ইকুয়াল 0। আমাদের লাগবে কিন্তু এক্স এর মান। এখন দেখা যাচ্ছে সমীকরণে এক্স ছাড়া কিন্তু অন্য কিছু নাই, তার মানে আমাদের অঙ্কটা প্রায় শেষের দিকে। তাহলে বুঝতে পারছো যে মানে সহজে, কত সহজে আমরা বুঝতে পারছি, মানে একটু একটু করে ধরে ধরে নিয়ে আমরা সহজে কিন্তু শেষ করে ফেলে দিচ্ছি। এখন আমাদের এখানে মিডল টার্ম করতে হবে, এখানে আছে 7, এখানে আছে 540, কোন দুটি সংখ্যা দ্বারা যোগ অথবা বিয়োগ করে হবে 7 এবং গুণ করে হবে 540, সেটা হলো 27 আর 20। 27 মাইনাস 20, 27 থেকে 20 বিয়োগ করলে থাকে কত 7, আর 27 দুগুণ 54, 540। এই দুইটা থেকে কি কমন যায়, শুধুমাত্র এক্স কমন যায় এখানে।
এক্স মাইনাস 27, এখানে 20 কমন যায়, এখানে এক্স রইল মাইনাস আর মাইনাসে প্লাস, 540 থেকে 20 গেলে থাকে কত, ও সরি এইখানে মাইনাস না হবে, এই মাইনাস আর প্লাসে মাইনাস 27, 540-এ 20 দ্বারা ভাগ দিলে 27 হয়, ইকুয়াল 0। তাহলে ব্র্যাকেটের ভিতরে আছে কত, এক্স মাইনাস 27, আর ব্র্যাকেটের বাইরে আছে এক্স মাইনাস 20 ইকুয়াল 0। তাহলে এখানে আমরা, এখানে কোনো ঝামেলা হয়েছে, হ্যাঁ এই যে প্লাস, এখানে প্লাস হবে, তাই তো বলি ঠিকঠাক আসে না কেন। তাহলে এক্স মাইনাস 27 পাইলাম, আবার এক্স প্লাস 20 পাইলাম। এখান থেকে দেখি কয়টা মান বের হয়, এখানে আসানোর পর আছে দুইটা মান, দেখা যাক কোন কয়টা মান বের হয়। হয় এক্স মাইনাস 27 ইকুয়াল 0, এক্স প্লাস 20 ইকুয়াল 0। এখানে প্লাস 20, ও বেশি গেলে হবে মাইনাস 20। তাহলে মাইনাস 20 যদি হয়, দৈর্ঘ্য কোনোদিন মাইনাস 20 হতে পারে না, তাহলে ইহা অগ্রহণযোগ্য। এখানে আছে 27, অবশ্যই গেলে হবে শুধুমাত্র 27, মাইনাস 27 অবশ্যই গেলে শুধুমাত্র 27। তাহলে আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্যটা তো আমাদের বের করতে বলছে, আয়তের ক্ষেত্রে দৈর্ঘ্য হবে কত, 27 সেন্টিমিটার, সেন্টিমিটারটা আমি লিখে দিই, ঠিক আছে। এখন আসি আমরা ছোট ক নম্বরে, বলছে কি ত্রিভুজের পরিসীমা কত। ত্রিভুজের পরিসীমার সূত্র কি, এখানে যে ত্রিভুজের তিনটা বাহু থাকে, তিনটা বাহুর যোগ ফল হলো ত্রিভুজের পরিসীমা। তো ত্রিভুজের তিনটা পরিসীমা মানে তাহলে আমাদের তিনটা দৈর্ঘ্য বের করতে হবে, তিনটা মানে দৈর্ঘ্য বের করলে আমাদের শেষ। বলছে ত্রিভুজের মানে আয়তের ক্ষেত্রে কাহিনী শেষ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু ত্রিভুজের, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের সূত্রটা কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি সেটাকে আমাদের শিখতে হবে। সূত্রটা হচ্ছে b/4 রুট ওভার, সূত্রটা আমারও খেয়াল নাই, 4a² - b²। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমদ্বিবাহু, তার মানে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল যেটা হয়েছে আর এটা হলো দুইটা সমান। আর ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য বলছে 36 সেন্টিমিটার, তাহলে ত্রিভুজের পরিসীমা বের করতে বলছে। আয়তক্ষেত্রের ক্ষেত্র বলতে এখানে বইলা দিছে 540 সেন্টিমিটার, যদি বইলা না দিত তাহলে আমাদের কি করা লাগতো, আমরা তো খ নম্বরে কিন্তু দৈর্ঘ্য বের করছি, ওখান থেকে আমাদের প্রস্থ বের করা লাগতো, এবং প্রস্থ আর দৈর্ঘ্য দুটো গুণ করে আমাদের ক্ষেত্রফল বের করতে হইতো। তাহলে আমরা এখান থেকে পরিসীমা বের করি ধীরে ধীরে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি, কিভাবে আমরা সাজাতে পারি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফল আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের সমান, তাহলে আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফল কত আছে, 540। এখন আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা বসাই, অঙ্কটা কিন্তু সহজ, একটু বুঝার ট্রাই করো, আমি প্রত্যেকটা অঙ্ক কিন্তু সহজভাবে বুঝাই। এখান থেকে আমরা বীর মানটা বের করব। প্রথমে আমাদের কাজটা হলো এখন বীর মানটা বের করা, অনেক জায়গার প্রয়োজন, সেজন্য আমরা পাশে মুছে ফেলার ট্রাই করি। উপরে মুছে ফেললে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না, ও হ্যাঁ উপরে মুছে ফেলি, যেহেতু আমাদের এখানে কাহিনী। হ্যাঁ এটা বুঝতে পারি ক নাম্বারটা।
b/4। বি মানে কি, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দৈর্ঘ্য কত বলে দিচ্ছে? 36। দৈর্ঘ্য হলো 36 বলে দিচ্ছে। এটা কিন্তু আগেরটার অনুযায়ী এবার দৈর্ঘ্য এনো না। 4a², a স্কোয়ার মানটাই আমাদের বের করতে হবে। আর বি স্কোয়ার কত? 36 স্কোয়ার সমান 540। 36 সাথে ভাগ দিলে থাকে কত? 9। 36 স্কোয়ার করলে কত হয়? 36 স্কোয়ার করলে হয় 1296। এখানে 9 আছে গুণ আকারে, তাহলে অবশ্যই গেলে হবে ভাগ। ছয় নং 54 মানে ভাগ করলে কত হয়? 60। তাহলে এই পাশে আছে কি রুটটাকে যদি আমরা রুট করে আমরা যদি উঠাই দিতে চাই, আমাদের দুই পাশে বর্গ করা লাগবে। তাহলে এই পাশে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু রুটই উঠে যাবে। 4a² মাইনাস 1296। আর 60 যদি আমরা বর্গ করি 60 হোল স্কোয়ার হবে। 60 স্কোয়ার করলে 6 6 36 আর ডাবল 0। এখানে আছে মাইনাস 1296, তাহলে অবশ্যই গেলে হবে প্লাস 1296। 48 96 যোগ করলে কত হয়? 48 96কে যদি আমরা 4 দা ভাগ দেই পাই কত? 1224। এ স্কোয়ার, তার মানে এই অবশ্যই কি হবে? রুট হবে। রুট করলে কত হয়? 1224 রে 1224কে যদি আমরা রুট করি পাই কত? 6√34 মানে 34। এটা বের করলাম আমরা এর মান। আরেকটু আছে, তাহলে এর মানটা আমরা পেয়ে গেছি ইতিমধ্যে। এখন আমাদের পরিসীমা, তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 3 বাহুর দৈর্ঘ্য, তাহলে 3টা এখানে আছে 2টা, এ যোগ এ আর বি তো উপরে আছে 36 বি, তাহলে কত হয়? 6√34 যোগ 6√34 যোগ বির মান কত? 36। 6 আর 6 কত হয়? 12√34 প্লাস 36। 36 আর 12 হলো 48√34 সেন্টিমিটার। এইটা হয়তো আগেরটার চেয়ে একটু মানে একটু কম ইম্পর্টেন্ট, তবে এটাও ভালোই কমন আছে। আমার মনে হয় এটা তোমরা দেখে যেতে পারো এবং প্রাইভেটটা তোমরা অবশ্যই ভালোভাবে দেখবো আমি আশা করি। এবং পরবর্তী ক্লাস পরিসংখ্যান, সেটা ম্যাজিকের জন্য সবাই অপেক্ষা হয়। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য সবার প্রতি আহ্বান রইল।